আচ্ছা, একবার ভাবুন তো, সৃজনশীলতা আর শিল্পের আসল মূল্য আসলে কি? এই প্রশ্নটা কিন্তু আজকের নয়। আজকের এই এক্সপ্লেনার বা বিশেষ আলোচনায় আমরা পিছিয়ে যাব সেই ১৬ শতাব্দীতে। সেখানে ঘটে যাওয়া এক দারুণ চমকপ্রদ বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের গল্প আজ আমরা জানব। কবিতা হল মিথ্যার জননী আর যত অপব্যবহারের ধাত্রী। শুনতেই বেশ কড়া একটা অভিযোগ মনে হচ্ছে, তাই না? চলুন এই নাটকীয় অভিযোগটার একটু গভীরে যাই। ১৫৭৯ সালের এই তীব্র সমালোচনাকাই কিন্তু শিল্পের ইতিহাসে অন্যতম সেরা একটা আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্স এর জন্ম দিয়েছিল। এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটেছিল সেটা আমরা ধাপে ধাপে জানব। প্রথমে দেখব কবিতার ওপর ঠিক কিভাবে আক্রমণটা এলো। এরপর জানব কাব্যিক শিল্পের আসল সংজ্ঞা কী। তারপর একে একে কবিতার ধরন, এর সর্বোচ্চ রূপ, সেই ৪টি ভয়ঙ্কর অভিযোগ খণ্ডন এবং সবশেষে কবিতার চিরস্থায়ী ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, কবিতার ওপর আক্রমণ। এই ঐতিহাসিক লড়াইয়ের পেছনের গল্পটা জানা কিন্তু খুব জরুরি। ১৫৭৯ সাল, নাট্যকার স্টিফেন গসন ইংরেজি থিয়েটারের ওপর এক বিশাল আক্রমণ করে বসলেন তার দ্য স্কুল অফ অ্যাবিউজ রচনার মাধ্যমে। আর আশ্চর্যের বিষয় হল, তিনি এটা উৎসর্গ করেছিলেন খোদ স্যার ফিলিপ সিডনিকেই। বোঝাই যাচ্ছে এই ঘটনায় সিডনিকে একটা মোক্ষম আর শক্তিশালী লিখিত জবাব দিতে বাধ্য করেছিল। জবাব দিতে গিয়ে সিডনি প্রথমেই একটা খুব বেসিক জায়গায় সবার সম্মতি চাইলেন। তিনি বললেন, মানবজাতির যত শিল্পকলা আছে তার সবগুলোরই মূল ভিত্তি হল আমাদের এই প্রকৃতির পর্যবেক্ষণ, মানে প্রকৃতি থেকেই শিল্পের শুরু। এরপরই আসে আমাদের দ্বিতীয় পর্ব, কাব্যিক শিল্পের সংজ্ঞা। সিডনি বললেন, কবিতা হল অনুকরণের শিল্প। এখন এখানে সবচেয়ে মজার বিষয়টা লুকিয়ে আছে। অনুকরণ বা ইমিটেশন বলতে তিনি কিন্তু স্রেফ হুবহু নকল করাকে বোঝাননি, বরং তার মতে এর মানে হল বাস্তবকে তুলে ধরা, তাকে নিজের মতো করে রূপান্তর করা এবং কখনো কখনো একেবারে নতুন কিছু সৃষ্টি করা। সিডনি কবিতাকে একটা কথা বলা ছবি হিসেবে বর্ণনা করেছেন। একটু ভেবে দেখুন কথাটা কতটা গভীর। এর মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে শিল্পের চূড়ান্ত উদ্দেশ্য শুধু শিক্ষা দেওয়া নয়, বরং মানুষকে একই সাথে আনন্দ দেওয়া। আসল কথা হল, একজন কবি যখন তার উদ্ভাবনী শক্তিতে মেতে ওঠেন, তখন তিনি রীতিমতো একজন স্রষ্টার ভূমিকা পালন করেন। তিনি এই চেনা প্রকৃতির সীমাবদ্ধতা ছাড়িয়ে যান। তিনি এমন এক নতুন প্রকৃতি তৈরি করেন যেখানে হিরো, ডেমিগড, সাইক্লপস বা কাইমেরের মতো অসাধারণ সব চরিত্র আর ধারণার জন্ম হয়, যা বাস্তব প্রকৃতির চেয়েও সুন্দর। আর এভাবেই আমরা চলে আসি তৃতীয় পর্বে, কবিতার ৩টি ধরন। সিডনি খুব নিখুঁতভাবে কবিতাকে ভাগ করেছেন। তিনি ধর্মীয় আর দার্শনিক কবিতার কথা তো স্বীকার করেছেনই, তবে তার সবচেয়ে বেশি ফোকাস ছিল তৃতীয় ধরনটির ওপর, আর সেটা হল শিল্প এবং প্রকৃতির কল্পনামূলক ব্যবহার। এই কল্পনামূলক কবিতার আবার অনেকগুলো ভাগ আছে, যেমন ধরুন মহাকাব্য, গীতি কবিতা, ট্র্যাজেডি বা বিয়োগান্তক, কমেডি, ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার, আরও আছে শোকগীতি, পাস্টোরাল বা যাজকীয় কবিতা। এই বিশাল তালিকা দেখলেই বোঝা যায় গল্প বলা বা মানুষের আবেগ প্রকাশের প্রায় প্রতিটি জায়গাতেই কবিতার কতটা শক্ত দখল। তবে হ্যাঁ, সাহিত্যের এত এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও সিডনি কিন্তু একটা বিষয়ে খুব স্পষ্ট ছিলেন। তিনি এপিক বা মহাকাব্যকেই কাব্যিক অর্জনের একেবারে সর্বোচ্চ চূড়া হিসেবে ঘোষণা করেছিলেন। এবার আমরা প্রবেশ করছি চতুর্থ পর্বে, সর্বোচ্চ শিল্পরূপ। এই পর্যায়ে এসে সিডনি বেশ সাহসী একটা দাবি করে বসলেন। তিনি সরাসরি কবিতাকে ইতিহাস এবং দর্শন এই উভয়ের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। ইতিহাসের বাস্তব তথ্য বা দর্শনের কঠিন যুক্তির চেয়েও যে কবিতা বেশি শক্তিশালী, সেটাই ছিল তার মূল যুক্তি। এর সপক্ষে তার দাবিটা শুনবেন। তিনি বলতেন, কবিতা তুর্কি আর তাতারদের মতো রুক্ষ মানুষের হৃদয়কেও কোমল করতে পারে, এমনকি রেড ইন্ডিয়ানদের বুদ্ধিকে আরও শানিত করতে পারে। মানে সিডনির দৃঢ় বিশ্বাস ছিল যে কবিতার এক জাদুকরী ক্ষমতা আছে, যা যুগের পর যুগ ধরে যে কোনো দেশের মানুষকে সভ্য ও পরিশীলিত করতে পারে। আর এই যুক্তির হাত ধরেই আমরা পৌঁছাই আজকের আলোচনার একদম ক্লাইম্যাক্সে, পঞ্চম পর্ব, 4টি অভিযোগ খণ্ডন। মনে আছে সেই দ্য স্কুল অফ অ্যাবিউজের কথা?
সেখানে মূলত 4টা বড় অভিযোগ করা হয়েছিল। 1. কবিতা মিথ্যার জননী। 2. এটা অপব্যবহারের ধাত্রী, যা আমাদের মনে খারাপ আকাঙ্ক্ষা তৈরি করে। 3. খোদ প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে কবিদের তাড়িয়ে দিয়েছিলেন। আর 4. কবিতা পড়া মানেই স্রেফ সময়ের অপচয়। সিডনির সামনে এগুলোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সিডনি খুব দারুণভাবে এই অভিযোগগুলোকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিলেন। এগুলোকে মিথ্যে আর ভিত্তিহীন প্রমাণ করে তিনি বললেন, আরে কবিরাই তো হলেন এই মানব সভ্যতার প্রথম প্রবর্তক। প্রাচীনকালের সব ঐশ্বরিক জ্ঞানের সংরক্ষক তো এই কবিরাই ছিলেন। এই বিষয়টা বোঝাতে তিনি তলোয়ারের একটা দুর্দান্ত উপমা দিলেন। তিনি বললেন, একটা তলোয়ার দিয়ে যেমন কাউকে হত্যা করা যায়, ঠিক তেমনি সেই একই তলোয়ার দিয়ে নিজের দেশকেও রক্ষা করা যায়। মানে কবিতা জিনিসটা নিজেই একটা নিরপেক্ষ হাতিয়ার। এর ভালো মন্দ পুরোটাই নির্ভর করে আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন তার ওপর। এবার আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ ধাপে, ষষ্ঠ পর্ব, কবিতার চিরস্থায়ী ক্ষমতা। সিডনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে কবিতার আবেদন আসলে চিরন্তন। তিনি বলেছিলেন, একজন কবিতার কয়েকটা ছন্দের মাধ্যমেই একজন মানুষকে অমর করে রাখতে পারেন। সত্যি বলতে, সাহিত্য শুরু হয় কবিতা দিয়ে। এটা টিকে থাকে সবচেয়ে বেশি সময়, আর পিবি শেলির মতো পরবর্তী প্রজন্মের বড় বড় মানুষদেরও এটি গভীরভাবে প্রভাবিত করেছে। আলোচনার শেষে কিছু সূক্ষ্ম বিষয়ও তিনি পরিষ্কার করে দিয়েছেন। যেমন, তিনি ছন্দের অন্তমিল পছন্দ করতেন, সঙ্গীতকে বলতেন ইন্দ্রিয়কে সবচেয়ে স্বর্গীয়ভাবে আঘাতকারী একটি মাধ্যম। এমনকি গর্বটাক নামের একটা ট্র্যাজেডির বেশ প্রশংসাও করেছিলেন। কিন্তু তারপরেও তার আসল বিশ্বাস ছিল কবিতার মূল শক্তিটা লুকিয়ে আছে এর নতুন কিছু সৃষ্টির ক্ষমতার মধ্যে, শুধু বাইরের কাঠামোগত ছন্দের মধ্যে নয়। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। শিল্প কি আসলেই শুধু আমাদের বাস্তবতাকে নকল করে, নাকি এটি তার চেয়েও সুন্দর কোনো নতুন বাস্তবতার জন্ম দেয়? একটু ভেবে দেখবেন। সিডনির এই দুর্দান্ত আত্মপক্ষ সমর্থন কিন্তু আমাদের সৃজনশীলতার এই অসীম ক্ষমতাকে নতুন করে চিনতে শেখায়। আজকের মতো এ পর্যন্তই।